আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আমার সাথে আজকে এমন একজন অ্যাপ্লিকেন্ট আছে যে হচ্ছে 2024 সালের রোমানিয়ার জন্য যারা যুদ্ধে অংশগ্রহণ করছিল তাদের ভিতরে প্রথম যুদ্ধে জয়ী ব্যক্তি। তার নাম হচ্ছে সাকিব। আসসালামু আলাইকুম। কি অবস্থা সাকিব তোমার? আলহামদুলিল্লাহ। তো আমার প্রথম কোশ্চেন তোমার কাছে যে তোমার কেমন লাগতেছে আসলে এতগুলা মাসের একটা জার্নি, কষ্ট সাধনার পরে তুমি আজকে রোমানিয়ার উদ্দেশ্যে যাত্রা করতেছো, তো তোমার কেমন লাগতেছে আগে এটা বলো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। মানে অনুভূতিগুলো মানে বলে বোঝানোর মতন না। লাইক যে আপনার যেহেতু ফার্স্ট আমি একবারে ভিসা পাইছি, এখন মানে জিনিসটা হলো কি এমন যে আমি এক্সপিরিয়েন্স মানে আমি যে এক্সপ্লেন করে বলবো ওই রকমের না জিনিসটা, যে আর ভিতরে যে অনুভূতি এগুলো চাপাও রাখতে পারতেছি না। যে রেজাল্টে এমন একটা মানে সবার ফলাফল তো মানে এই বছর তো আপনার সব রিজেকশন, এই জন্য আর কি মানে নিজের যে অনুভূতিটা ওটা ভাই মানে সবার সাথে আমি শেয়ারও করতে পারতেছি না, প্লাস নিজের ভাই ব্রাদার রিজেকশন খাইতেছে, মানে মনে একটা কষ্ট আছে, সব মিলে মানে একটা মিক্সড ফিলিং। আচ্ছা, তো আসো আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। তো সাকিবের থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে ওরা একসাথে অনেকেই ছিল ইন্ডিয়াতে, এবং এদের ভিতরে অনেকেই আসলে ভিসা রিজেক্ট হয়েছে। তো যে কারণে ও ফেসবুকে পোস্ট করতেও দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে যে তাদের কেমন লাগবে। তো ইন্ডিয়ার রিয়ালিটিটা আসলে খুব খারাপ যাচ্ছে। তো ইন্ডিয়াতে কি হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারেও আমরা ওর থেকে জানবো, কারণ ও প্রায় কতদিন তুমি ইন্ডিয়াতে ছিল সাকিব? আমি আপনার 24-25 দিনের মাথায় ভিসা পেয়েছি, আর আপনার আমি ইন্ডিয়াতে টোটাল ছিলাম 27 দিন। তো সাকিব ইন্ডিয়াতে ছিল প্রায় 27 দিন। আমরা ইন্ডিয়ার যে রিয়ালিটি সেটা সম্পর্কে ওর কাছে জানার চেষ্টা করবো যে ইন্ডিয়াতে আসলে কি চলতেছে। কারণ যারা ইন্টারভিউ দিতে যাবেন বা দিবেন সামনে, তারা আসলে অনেক বেশি কিউরিয়াস এই ব্যাপারটা নিয়ে যে ইন্ডিয়াতে আসলে কি হচ্ছে। তো আমরা সাকিবের থেকে জানার চেষ্টা করব, এবং আমরা সাকিবের থেকে অবশ্য তার ভিসা ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটাও জানার চেষ্টা করব, এবং কিছু সাজেশনও নিব যে এই বছর যারা ভিসা পাচ্ছে তারা কিভাবে পাচ্ছে, আর এত বেশি রিজেকশন হওয়ার কী কারণ, আর ইন্ডিয়াতে মূলত কি চলতেছে। তো এই ব্যাপারে আমরা সাকিবের থেকে জানার চেষ্টা করব। এই ব্যাপারে পরে আসি। আপনাদেরকে একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে আমরা এখন আসি হচ্ছে টার্কিশ এয়ারলাইন্স আমরা আসছি, এবং টার্কিতে আসি লেওভারের জন্য। আমাদের প্রায় 6 ঘন্টার একটা ব্রেক আছে টার্কিতে। তো অনেকেই যারা আসবেন টার্কিশ এয়ারলাইন্সে, তাদের টার্কিতে একটা লং ব্রেক থাকবে। তো আপনারা এনজয় করতে পারবেন এখানে, অনেক সুন্দর প্লেস। তো সাকিব, তোমার কেমন লাগতেছে আসলে টার্কিশ এয়ারলাইন্সে এসে দেন টার্কিতে লেওভার? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। মানে জীবনে যেহেতু লাইফের ফার্স্ট টাইম এত বড় একটা লং জার্নি, মানে লং জার্নি বলতে কি মানে এটা ফার্স্ট টাইম লং জার্নি, আর যেটা ফার্স্ট ছিল ওটা তো ইন্ডিয়ার যাওয়া আসা, আর এটা এত বড় জার্নি যেহেতু আরিফ ভাই সাথে আছে, সুতরাং এত বেশি খারাপ লাগতেছে না। কোম্পানি পাইছি, আর যেহেতু ভাই অনেক এক্সপিরিয়েন্স আছে, আমার কোনো সমস্যা ফেস করতেছি না আপাতত। আর হচ্ছে যারা টিকিট কেটে আসবেন, হ্যাঁ, এখানে কিন্তু আপনাদের একটা ফ্রি মিল থাকবে। এটা অনেকে হয়তো জানেন না, তো আপনাদের জ্ঞাতার্থে বলা যেখানে একটা ফ্রি মিল থাকবে। তো আপনারা চলে যাবেন হেল্প ডেস্কে, হ্যাঁ, যারা টার্কিশ এয়ারলাইন্সে আসবেন মূলত আপনাদের একটা ফ্রি মিল থাকবে। এটা কোথাও লেখা থাকে না যদিও যে একটা ফ্রি মিল থাকে, বাট আপনাদের একটা ফ্রি মিল থাকবে। আপনারা হেল্প ডেস্কে চলে যাবেন, সরাসরি হেল্প ডেস্কে যেয়ে আপনাদের টিকিটটা শো করবেন ওদেরকে, এবং জিজ্ঞাসা করবেন যে এখানে কি কোনো ফ্রি মিল আপনি পাবো কি না। তো তারা আপনাকে একটা ফ্রি মিল প্রোভাইড করবে। এটা দিয়ে আপনি ম্যাকডোনাল্ডস, ডোনার কাবাব, এটা এই সহ আরও প্রায় 5-6টা রেস্টুরেন্টে আপনি একটি মিল পাবেন ফ্রি। তো যেটা দিয়ে আসলে লাঞ্চ বা ডিনার একটা হয়ে যায়। আসলে খুব ভালোই খাবার না, পেট মোটামুটি ভালোই খাবার। আলহামদুলিল্লাহ, পুরো বলতে গেলে 80% থেকে 90% খাবার হচ্ছে। আর ডোনার যেটা একটা হালাল শপ, এখানে খাইতে পারেন। তো আমরা সাকিবের থেকে জানার চেষ্টা করব যে আসলে ইন্ডিয়ার পরিস্থিতিটা কি, যে ইন্ডিয়াতে কেমন ভিসা হচ্ছে, কেমন রিজেক্ট হচ্ছে। যদিও এখন আসলে আমরা কিছু ভিসার খবর শুনতে পাচ্ছি যে খুব ভালো ভিসা হচ্ছে, খুব ভালো। এই যে রিসেন্টলি আপনার আপনার কয় তারিখে মনে হয় আজকে আপনার 20 তারিখের না জানি 21 তারিখ, এই মানে এই উইকের ভিতরে আপনার নিউজ আসছিল যে টোটাল 12 জন না 13 জন ভিসা পাইছে, কিন্তু তারপরেই কিন্তু আবার ভিসা রিজেকশন আসছে। এটা কিন্তু অত একটা হাইলাইট হয়নি। মানে এখন মানুষ ভাবতেছে হয়তোবা সবারই মানে ভিসা এখন হবে, কিন্তু আসলে জিনিসটা কি টোটালি একটা হলো তাকদির, আর এটি তো আর কি
আর এই বছর তো প্রচণ্ড খারাপ অবস্থা, এটা তো জানা কথাই। আচ্ছা, তো আমরা আসলে তোমার থেকে জানবো যে আসলে ইন্ডিয়ার পরিস্থিতিটা কেমন, যে ভিসার রিজেক্ট এই ব্যাপার নিয়ে আমরা পরে কথা বলি। রিজেক্ট অ্যাপ্রুভ এগুলো প্রতি বছরই থাকে কম বেশি। তো বেশিরভাগ অ্যাপ্লিকেন্টসরা আসলে এই বছর কোন জায়গায় থাকতেছে, সারিদা বিহার নাকি পাহাড়গঞ্জে? আমি বলবো বেশিরভাগই, আমি এক্সপিরিয়েন্স অনুযায়ী বলবো সারিদা বিহারই সবচেয়ে বেশি থাকা। আপাতত মানে সারিদা বিহারে মানে রুম পাবেন না বললেই চলে। তো তোমার প্রিফারেন্স অনুযায়ী কোথায় থাকলে বেটার? আমি বলবো সারিদা বিহার থাকলেই বেশি ভালো যদি আপনি এনভায়রনমেন্টটা চিন্তা করেন। আচ্ছা, কিন্তু যদি খাবার দাবারে চিন্তা করেন তাহলে পাহাড়গঞ্জ বেস্ট। পাহাড়গঞ্জে। আর সারিদা বিহারে থাকলে হচ্ছে আপনি নিজে রান্না বান্না করে খেতে পারবেন। পাহাড়গঞ্জে এই ফ্যাসিলিটি এবং পাহাড়গঞ্জে এই ফ্যাসিলিটি থাকে না, কিন্তু পাহাড়গঞ্জে খাবার দাবার বাঙালি খাবার দাবার বাঙালি খাবার দাবার পাওয়া যায়। গুলিস্তান হোটেল আছে, ঢাকা হোটেল আছে। তো গুলিস্তান হোটেল হয়তো 40-50 টাকা দিয়ে আপনি একবেলার খাবার খেতে পারবেন, রুপি দিয়ে আর কি। 40-50 রুপি দিয়ে আপনি একবেলার খাবার খেতে পারবেন। আর হচ্ছে এনভায়রনমেন্ট আবার একবার বাজে থাকা, তবে তারপরও ভালো খারাপ মিলাই আছে। একটু টাকা খরচ বেশি খরচ হবে আর কি, এই আর কি। তো সাকিব, আমরা তোমার থেকে জানবো যে এটা আসলে জানা, ও যে জানবে বাট এরকম না, আমরা গেস করতে পারি আসলে, যে আমরা একটা আইডিয়া দিতে পারি যে এই বছর যে এত ভিসা রিজেক্ট হচ্ছে, তোমার জায়গা থেকে অ্যাজ এ অ্যাপ্লিকেন্ট কি মনে হয়, মানে কি কারণে রিজেক্ট হচ্ছে এরকম? আমার যা মনে হয়, আমার 2-3টা কারণের মতো মনে হচ্ছে। এক হলো আপনার যেহেতু বাংলাদেশের পরিস্থিতি সবাই জানে ভালো করে, যে একটা সরকার পতন হয়েছে আমাদের বাংলাদেশের, এটা একটা ইম্প্যাক্ট পড়তে পারে ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হলো আমাদের বাংলাদেশের রেপুটেশন আগে থেকেই খারাপ। এটা টু বি অনেস্ট, মানে এটা আমি স্বীকার করি আর না করি, এটা বলতে হবে যে বাংলাদেশি সবারই রেপুটেশন তেমন একটা ভালো না। আর থার্ড হলো আমাদের যেহেতু রোমানিয়া সেনজেন হয়েছে, এটা একটা ইফেক্ট তো থাকবেই অবশ্যই বরাবর। আর ফোর্থ কারণটা হলো আপনার পাবলিক আছে যে চিন্তা ভাবনা করে যে ডকুমেন্টেশন হয়তো বেশি দিলে আমার প্লাস পয়েন্টটা বেশি। এই জন্য দেখা যায় যে ডকুমেন্টেশন চায়, ঠিক আছে, মানে আপনার ভিসার যে অফিসার উনি মেনলি জাজ করে যে আপনার ফিজিক্যাল মানে সাইকোলজিক্যাল ব্যাপারটা আর কি। উনি চিন্তা ভাবনা করে যে আপনার সাইকোলজিক্যাল কীভাবে আপনি অ্যান্সারগুলো মিলাইতে পারেন। অনেকে আছে দেখা যায় যে সহজ প্রশ্ন জিজ্ঞেস করছে, কিন্তু ও আপনার সাইকোলজি দিয়ে ও বলতে পারতেছে না। জিজ্ঞেস করলো যে তোমার নাম কি, ও নিজের নাম বলতেই থতমত খেয়ে যেতেছে। তো তুমি বলতে চাচ্ছ যে ইন্টারভিউ একটা ভাইটাল ইস্যু? অবশ্যই অবশ্যই। তো যারা রিজেক্ট হচ্ছে এদের ভিতরে ইন্টারভিউ একটা ব্যাপার থাকে এবং ডকুমেন্টেশনের একটা ব্যাপার থাকে। তো ইন্টারভিউটা কিভাবে ভাইটাল ইস্যু? আমরা অলওয়েজ বলি যে ভাইটাল ইস্যু, বাট আমি তোমার থেকে ওপিনিয়নটা জানতে চাচ্ছি যে তোমার মতে কিভাবে করলে বেটার হবে বা কি কারণে ভুলগুলো হচ্ছে আসলে, তোমার সাজেশনটা একটু যদি বলতে। আমি বলবো যে মানে ইন্টারভিউ আপনার যেমনই হোক না কেন মুখে হাসি রাখবেন, প্লাস হলো একবারে টু দ্য পয়েন্টে, মানে আপনি যেগুলো জিজ্ঞেস করবে শর্টলি বলার, মানে অ্যান্সারগুলো একবারে টু দ্য পয়েন্টে থাকবে, যাতে ঘুরানো পেঁচানো না থাকে, যাতে আপনার ভিসা অফিসার যেন এক কথায় আপনার প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারে। প্লাস হলো আপনি একটু লাউড অ্যান্ড ক্লিয়ার থাকার চেষ্টা করবেন, কারণ আমরা যেহেতু বাংলাদেশি, প্লাস হলো ম্যাক্সিমামই আমরা যেহেতু রোমানিয়া অ্যাপ্লাই করি, আমাদের বেশিরভাগই হলো বাংলা ভাষণের, আমাদের ইংরেজি বলতে একটা সমস্যা থাকে। সবাই বেশিরভাগই দেখা যায় যে মামলিং করি আমরা ইংরেজি বলার ভিতরে। আর আমাদের ভিতরে আরেকটা প্রবণতা আছে যে হয়তো বিশাল বড় করে যদি অ্যান্সারগুলো সাজাইতে পারি জিনিসটা আরও ভালো হবে, কিন্তু বড় করতে যে আমরা মামলিংটা বেশি করে ফেলে, এটা আর কি সমস্যা। হয়তো বা ওদের ইংরেজি ভালো না, এক্সেন্ট ভালো না, কিন্তু ওরা তো জিনিসটা বুঝে যে যেহেতু তুমি ইন্টারন্যাশনাল অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তুমি যেহেতু ইন্টারন্যাশনালি পড়তে যাবা, যদি তোমার যদি ইংরেজির জড়তা থাকে জিনিসটা অন্যরকম হয়ে গেলো, এই আর কি। তো সাকিবের ব্যাপারটা নিয়ে আমি বলি, সেটা হচ্ছে ইন্টারভিউ একটা বড় ইস্যু, সেটা আমরা সবাই জানি। এখন আমরা ইন্টারভিউ প্র্যাকটিসও করি অনেকে বাসায়, কিন্তু প্র্যাকটিস করতে যে আমরা কি করি যে ইন্টারভিউ রেডি করি, খাতায় লিখি, অনেক বড় করে লিখি, ঠিক আছে, যে আমরা বলি যে এই দেশ অনেক ভালো, ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন, আরও এভরিথিং অনেক লিখি, লিখতে যেটা এমন বড় করি, কিন্তু ইন্টারভিউর আসলে আমাদের কাছে এইসব জানতে চায় না। সে আমাদের কাছে জানতে চাই স্পেসিফিক আমরা কেন এটাকে চুজ করলাম এই দেশটাকে, সে জানতে চাই সেটা। তো আমার মতে আমি অনেকের ইন্টারভিউ নিছি, তো সেই অনুযায়ী আমার মনে হয় ভেরি ফিউ স্টুডেন্ট ডিরেক্ট অ্যান্সার দিতে পারে বা ডিরেক্ট অ্যান্সার তারা রেডি করে, যেটা তারা জানতে চায় রোমানিয়ান এম্বাসি, আমরা সেটা বলি না। আমরা যেটা সবাই জানে, যেটা আমরা গুগলে সার্চ দিলেই পাই, সেটা আমরা বলি। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এবং আরেকটা ব্যাপার হচ্ছে সবার অ্যান্সার কিন্তু সেম থাকে। তো
মানে ইন্টারভিউর মানে কোনো ডিফারেন্ট খুঁজে পায় না মানে সবার Different ভিতরে খুঁজে পায় না, right. দেখা যায় যে মানে যদি জিজ্ঞেস করে তুমি কেন চুজ করছো, সবাই এক কথা বলে যে আমার বাজেট, মানে একটা বলে যে লো বাজেট, বা কেউ বলে মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি, মানে এগুলো তো সবাই বলে নর্মালি। মানে উনি চায় যে একটা ইউনিক যেন বলুক, যেন উনি ওই অ্যান্সারটা শুনে অনেক বেশি ইন্টারেস্টেড হোক, Interested মানে এই রকমের কিছু তেমন একটা পাচ্ছে না। দেখি মেইন সমস্যা এই জায়গায় যে সবারই একই উত্তর তো একই উত্তর থাকে, একই। যে আমাদের এখানে টিউশন ফি কম, এনভায়রনমেন্ট ভালো, এগুলো তো সে নিজেও জানে নিজেও জানে। যে আর ডকুমেন্টেশন নিয়ে তুমি যেটা বললা, তো ডকুমেন্টেশন একটা ইস্যু, এবং কিভাবে এটা ইস্যু তোমার ইন্ডিয়ার এক্সপিরিয়েন্স অনুযায়ী জানতে চাচ্ছি। আমার ইন্ডিয়ান মানে আমার যেটা সত্যি কথা যে আমার মায়ের নামে ভুল ছিল, মানে আমার মায়ের নামে ভুল বলতে আমার নিজের পাসপোর্টে আমার মায়ের নামের হলো আপনার ফেরদৌসি, এটা এখানে ও আছে, আর আমার যে সার্টিফিকেট এইচএসসি আর এসএসসি ওখানে আমার মায়ের নামে এলো ইউ দিয়ে শুরু, মানে মানে ও আর ইউ মানে একটা ওয়ার্ডের ভিতরে। এই আর কি আমি এফিডেভিট করে নিয়ে গেছিলাম আমার সেফটির জন্য, নিয়ে গেছিলাম যে এটা দিব। আমি ভাবছি যেহেতু এটা আমার নিজের পার্সোনাল সমস্যা, সেজন্য আমি নিজেরটা নিজেই দিতে হবে, কারণ সবার তো আর এই কেস না, সেজন্য আমি নিজেই চিন্তা করছি। কিন্তু আমি যখন ইন্টারভিউ ফেস করছি, মেনলি আমি ফেস যখন করলাম আমার ইন্টারভিউ ছিল 9 তারিখ, ফেস করলাম, তখন আমি ইচ্ছা করেই নিজে থেকেই মানে আমি রিকোয়ার্ড ডকুমেন্ট ব্যতীত আর কোনো ডকুমেন্ট সাবমিট করিনি, যেটা সত্যি কথা। রিকোয়ার্ড ডকুমেন্টগুলি ফার্স্টে দিছি। আমি চিন্তা করছিলাম যে আগে যদি আমার কাছে চায় তাইলে আমি দেবো। আমি সাথে করে নিয়ে গেছিলাম, এটা সত্য যে আমি সাথে করে নিয়ে গেছিলাম, কিন্তু আমি আপনার যে না চায় আমি তো অবশ্যই দিব না, কিছুর জন্য আমি শুধু শুধু বাড়তি দিব না। আর আমার ইন্টারভিউ শেষ হয়ে গেছে, কিন্তু তারপর আমার মনে আসছে যে হ্যাঁ আমার মায়ের নামে তো এটা ভুল ছিল, আমার জিনিসটা বলা দরকার। তা আমি যে ভিসা অফিসার ছিল ওনাকে আমি ইনফর্ম করছি যে আমার মায়ের নামে তো ভুল আছে স্যার, যে আমি আমার এফিডেভিট সাথে নিয়ে আসছিলাম, আমি কি এটা সাবমিট করবো? উনি আমাকে জাস্ট বলছে নো, উই ডো নট নিড এনি কাইন্ড অফ এফিডেভিট, এই আর কি। আচ্ছা, তো এক্সট্রা ডকুমেন্টস একটা ইস্যু, সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন যে এক্সট্রা ডকুমেন্টস আমরাই ধরাটা খাইছি, আমাদের ভিতরে কেউ এই কাজগুলো করছে এবং করার পর সেটার ভুক্তভোগী আমরা সবাই হচ্ছি। এটা হচ্ছে ব্যাপার। এখন অনেকের মনেই প্রশ্ন আছে যে এত ভিসা রিজেক্ট কারণ কি? কারণ হচ্ছে ইন্টারভিউ পারফরমেন্স, এক্সট্রা ডকুমেন্টস প্রোভাইড করা এবং ফেক ডকুমেন্টস প্রোভাইড করা। এবং আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যেহেতু অনেক এজেন্সি এবার রোমানিয়ার ফাইল নিয়ে কাজ করতেছে, সবাই কিন্তু সৎ না, হ্যাঁ, সবাই সৎ থাকে না, তো ফেক ডকুমেন্টসের একটা ব্যাপার সেবার এখানে আছে। মানে অনলাইনে যে আমরা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যে আমরা অনলাইনে একটা পোর্টালে সাবমিট করি, হ্যাঁ মানে আমি যতদূর এক্সপিরিয়েন্স আমার হয়েছে, যেহেতু আমি বিগিনার, একবার আমার যতটুকু এক্সপিরিয়েন্স সেখান থেকে বলতে পারি যে মানে পাবলিক মানে আমাদের অ্যাপ্লিকেন্টের ভিতরে একটা জিনিস কি ওরা চিন্তা করে যে অনলাইনের হয়তোবা মানে যেগুলো আমরা পোর্টালে সাবমিট করি ওগুলো হয়তো চেক করে না। অনেকে দেখা যায় যে ফাঁকা পেজ, মানে অনেকে আমাকে ইনফর্ম করছে যে ভাই আমি তো ফাঁকা পেজ সাবমিট করছি, মানে দেখা গেছে পুলিশ ক্লিয়ারেন্স, তারপর অনেকে দেখা গেছে ইন্স্যুরেন্স, এগুলো কী করছে ওরা জাস্ট একটা সাদা একটা পেজে ওরা ছবি তুলে ওটাই পোর্টালে আপলোড দিয়েছে। আচ্ছা, এটার কারণ আমি যেটা মনে করি আর কি, এটার কারণ সেটা হচ্ছে যখন এখন যারা ইন্টারভিউ দিচ্ছে বা সাকিবের সময় যারা ইন্টারভিউ দিচ্ছে, তারা মূলত অ্যাপ্লাইটা করছে যখন আমাদের দেশে প্রবলেম চলতেছিল, 19 তারিখের যে প্রবলেমটা তখন চলতেছিল, এবং তখন পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে একটা ঝামেলা চলতেছিল। তো সবাই আসলে এতটাই কিউরিয়াস ছিল যে প্রথমে ইন্টারভিউ ডেট নিলেই মনে হয় আমরা ভিসা পেয়ে যাব। তখন অনেকে আসলে পোর্টালে যখন আমরা আপলোড করছি ডকুমেন্টসগুলো, তখন আমরা উল্টাপাল্টা ডকুমেন্টস আপলোড করছি জাস্ট আমরা ডেটটা নেওয়ার জন্য, এবং তারাই যখন অ্যাম্বাসি ফেস করতেছে এবং ডকুমেন্টস মিসম্যাচ হচ্ছে, এখন তাদের ভিসা রিজেক্ট অনেকেরই হচ্ছে এই কারণে, বা হবে সামনে যারা এটা করতেছে এই কাজগুলো। তো এই ব্যাপারে আমি একটু বলি, সেটা হচ্ছে অনেক দেশে থাকে না যে আমি ভিসা ইন্টারভিউ দিলাম ভিসা অফিসারকে, আমাকে ভিসা অফিসার ডিসিশনটা দিবে যে আমার ভিসা হবে কি হবে না। বাট রোমানিয়ার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম না। রোমানিয়ার ক্ষেত্রে ব্যাপারটা পুরোপুরি ডিসিশন নেয় হচ্ছে আইজিআই, ইমিগ্রেশন থেকে এই ডিসিশনটা আসে। হ্যাঁ, ভিসা অফিসার জাস্ট একটা কমেন্ট করে দিবে যে সে ভ্যালিড বা সে অরিজিনাল স্টুডেন্ট, রিয়েল স্টুডেন্ট বা কিছু, এছাড়া তার ভিসা দেওয়ার এখতিয়ার কিন্তু ভিসা অফিসারের নাই, এটা উপর থেকে আসবে। তো আমরা যখন পোর্টালে আপলোড করি আমাদের ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো আইজিআর কাছে ডিরেক্ট চলে যায় অনলাইনের মাধ্যমে। তো আমরা যদি তাদেরকে ব্ল্যাঙ্ক প্রোফাইল দেই, আমরা যদি তাদেরকে ব্ল্যাঙ্ক সাদা কাগজ দিয়ে ডেট নেই, তাহলে আপনি কীভাবে ভিসা পাবেন আশা করতেছেন? তো ভিসা কেন রিজেক্ট হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই হচ্ছে ব্যাপার। এখন সাকিব অফিসারের উপরে মানে আমি বলবো মানে আমি এটা মানে আর কি মানে ভিসা অফিসারের উপর যে একবারে মানে কোনো কিছু ডিপেন্ড করে এটা এরকম না, মানে ভিসা অফিসারের কমেন্টটা প্রচণ্ড লেভেলে ইম্পর্টেন্ট। আমরা আর কি বাঙালিরা আমরা ভাবি যে ভিসা অফিসার জাস্ট এমনি বসছে,
আমরা বেশিরভাগ ম্যাক্সিমাম টাইমে আমরা চিন্তা করি যে ভিসা অফিসার জাস্ট এমনি বসছে, কিন্তু আসলে ওনার একটা কমেন্টেরও কিন্তু একটা মূল্য আছে, হ্যাঁ। এই জন্য আর কি। তো আমরা যখন ফাইলগুলো সাবমিট করি, হ্যাঁ, আমাদের ফাইলগুলো আসলে ডিসিশনটা দুই জায়গা থেকে আসে, কিন্তু মেইন ডিসিশনটা নেয় হচ্ছে আইজিআই, ইমিগ্রেশন। হ্যাঁ, মেইন ডিসিশনটা নেয় হচ্ছে আইজিআই, বাট যে ভিসা অফিসার থাকে সে আমাদেরকে জাজ করে যে আমরা কি আসলে রিয়েল স্টুডেন্ট কিনা। হ্যাঁ, ফিজিক্যালি একটা জাজ করে আমাদের ইন্টারভিউটা নিয়ে যে আমরা আসলে রিয়েল স্টুডেন্ট কিনা, বা আমরা রোমেনিয়া যে ভেগে চলে যাবো কিনা। একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি যখন ইন্টারভিউ ফেস করতে যাবেন আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে যে আপনি একজন ক্রিমিনাল, এবং আপনাকে প্রুফ করতে হবে যে আপনি একজন রিয়েল স্টুডেন্ট। ঠিক আছে, এটা অলওয়েজ আপনাকে মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, কিন্তু আমরা অনেক ভুল করে আসছি এই পর্যন্ত, যে কারণে আমাদের ভিসা রিজেক্ট হচ্ছে। তো সাকিব, এখন আমরা তোমার থেকে শুনতে যাবো আর কি, জানতে যাবো যে তুমি নেক্সট যারা অ্যাপ্লিকেন্ট এম্বাসি ফেস করে তাদের উদ্দেশ্যে তোমার সাজেশন ইন্ডিয়ার জার্নি থেকে, বা তুমি যতটুকু জানতে পারছো তোমার এক্সপিরিয়েন্স অনুযায়ী তাদের উদ্দেশ্যে তুমি যদি কোনো সাজেশন দিতে। ইন্টারভিউ রিলেটেড যদি সাজেশন চাই তাহলে আমি বলবো যে মানে ইন্টারভিউ বোর্ডে যে কোনো কিছু হতে পারে, মানে এটার জন্য একটা মেন্টাল প্রিপারেশন থাকতে হবে আপনাকে, মাস্ট, এটা ফার্স্ট অফ অল। সেকেন্ড হল আপনার মুখে হাসি থাকতে হবে। ভিসা অফিসারের চেহারা, মানে যেহেতু এতদিন পর্যন্ত অনেকে ইন্টারভিউ হয়েছে, অনেকেই এক্সপিরিয়েন্স শুনছে যে ভিসা অফিসারের চেহারা সবসময় খারাপ থাকবে, কিন্তু আপনাকে ওই পরিস্থিতির ভিতরে আপনার মানাইতে হবে, আপনার মুখে একটা হাসি থাকতে হবে। প্লাস হলো আপনাকে ওই যে বললাম যে টু দ্য পয়েন্ট আপনাকে অ্যান্সারগুলো সাজাতে হবে। প্লাস হলো মানে আপনি যে একটা রিয়েল স্টুডেন্ট এটা আপনাকে যেভাবেই হোক আপনাকে প্রুফ দিতে হবে। মানে অনেকেই আছে দেখা গেল কি মানে কনফিডেন্সের ল্যাকিংসের কারণে অনেকেই মানে মনে থাকে মানে এইসব মাথায় ঘুরে যে এইসব আমি অ্যান্সারগুলো দিব, কিন্তু দিতে পারে না আর কি। মানে ওইখানে পরিস্থিতি দেখে যে ভিসা অফিসারের চেহারা খারাপ, এই খারাপ ওই খারাপ, মানে এগুলো আমি মনে করি যে আপনার ইন্টারভিউর হলে যে কোনো কিছু হইতে পারে, কিন্তু আপনার সবসময় প্রিপেয়ার থাকতে হবে যে আমি যেহেতু ওই প্ল্যানিংটা নিয়ে আসছি, আমার প্ল্যানিংটা আমি যেন সফল করতে পারি, এই আর কি। আচ্ছা, তো আজকের মতো এই ভিডিওটা এতটুকুই। তো পরিশেষে আপনাদেরকে আরেকটা ব্যাপার বলতে চাই, যেটা আমি ভিডিও শুরুতে বলছিলাম, যে একটা ফ্রি মিল আপনারা সবাই পাবেন, যেটা হচ্ছে হেল্প ডেস্কে যাইতে হবে আপনাদেরকে। আর এই হেল্প ডেস্কটা হচ্ছে এই যে এখানে, ওই যে হাতের এখানে এই যে বোর্ডের এখানে হচ্ছে হেল্প ডেস্ক। এখানে যে আপনারা যদি আপনাদের টিকিটটা শো করেন তাহলে হচ্ছে আপনারা একটা ফ্রি মেল পেতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। আমরা পরবর্তী ভিডিওতে আমরা সাকিবের ভিসা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স জানবো, সেটা এখানে না, যে রোমেনিয়ার জন্য এত যুদ্ধ করছে, এত কষ্ট করছে, সেটা রোমেনিয়ার মাটি তোর থেকে আমরা শুনবো যে কীভাবে ভিসা পাইছে, এক্সপিরিয়েন্সটা কী ছিল। তো আজকের মতো এতটুকুই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।